হ্যালো ছাত্রছাত্রীগণ, যাই এই ভিডিওটি নিচ্ছি সেটি হচ্ছে জৈব রসায়ন সম্বন্ধে, জৈব রসায়নের পার্ট 3। আগে যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রথমে মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের কয়েকটি রাসায়নিক ধর্ম। প্রথমে মিথেন CH4, এর রাসায়নিক ধর্ম কি? এটি বায়ুর মধ্যে অক্সিজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, কারণ এটি হচ্ছে একটি সহজ দাহ্য পদার্থ। তাই মিথেনটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড আর জল। এবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া কি? মিথেন বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, আর এক একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হয়ে বিভিন্ন রকম ক্লোরিনযুক্ত যৌগ উৎপন্ন হয়। যেমন মিথেনের সঙ্গে বিক্রিয়া হলো ক্লোরিনের Cl2, প্রথমে উৎপন্ন হলো মিথাইল ক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড। এরপর আবার মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া হলো আরেকটি ক্লোরিন অণুর সঙ্গে, উৎপন্ন হলো মিথিলিন ডাইক্লোরাইড HCl। মিথিলিন ডাইক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া হলো আরেকটি ক্লোরিন অণু, উৎপন্ন হলো CHCl3। এই CHCl3 নাম হচ্ছে ক্লোরোফর্ম, আর আরেকটা HCl। আর এই ক্লোরোফর্মের সঙ্গে যদি আরেকটি অণু বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হবে কার্বন টেট্রাক্লোরাইড আর HCl, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। এটা হলো মিথেনের বিক্রিয়া। এরপর আসছে ইথিলিন অণুর বিক্রিয়া। ইথিলিন জানো, ইথিলিনের সংকেত কি? C2H4। এর গঠন সংকেত কি হয়? C ডবল বন্ড C, বাকি হলো সিঙ্গেল বন্ডি H। তাহলে যেহেতু ইথিলিনের মধ্যে একটি দ্বিবন্ধন আছে, তাই ইথিলিন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার জন্য কি হয়? যেটি অন্য কোনো পরমাণু বা অণুর সঙ্গে সহজেই বিক্রিয়া করতে পারে, আর যে কোনো পরমাণু বা অণুর সম্পূর্ণ অংশই ইথিলিনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে ইথিলিনের সঙ্গে যদি অন্য কোনো পরমাণু বা অণুর সম্পূর্ণ অংশ যুক্ত হয়, কোনো অংশ আলাদা যদি না হয়, মানে এটা যদি না হয় যে অন্য অণুর একটা অংশ যুক্ত হলো আর একটা অংশ হলো না, ওরকম না হয়ে যদি পুরো অংশটাই যদি যুক্ত হয় ইথিলিনের সঙ্গে, তখন দেখা হচ্ছে দ্রুত বিক্রিয়া। শুধু ইথিলিন নয়, যে কোনো যৌগের সঙ্গে যদি এই ঘটনা ঘটে, যে কোনো যৌগের সঙ্গে অন্য একটি অণুর সম্পূর্ণ অংশ যদি যুক্ত হয়, তখন তাকে দ্রুত বিক্রিয়া বলে। ইথিলিনের দ্রুত বিক্রিয়া ওঠে হাইড্রোজেনের সঙ্গে আর ব্রোমিনের সঙ্গে। হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া ঘটে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। কি হয়? সেখানে এই মধ্যেখানে দ্বিবন্ধন খুলে যায়, আর দ্বিবন্ধনের প্রতিটি বন্ধনে একটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যায়। উৎপন্ন হয় কি? C2H6, অর্থাৎ ইথেন। অর্থাৎ এক্ষেত্রে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত হলো। পরীক্ষায় তো প্রশ্ন নিতে পারে যে ইথিলিন থেকে ইথেন কিভাবে প্রস্তুত করা যায়, তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটি দেওয়া যেতে পারে। এবং ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, যদি ইথিলিনের সঙ্গে যদি কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত
লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় তাহলে কি দেখা যায়, ইথিলিনের দ্বিবন্ধন খুলে যায় আর প্রতিটি বন্ধনে একটি করে ব্রোমিন পরমাণু যুক্ত হয়, যার ফলে লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয়ে যায় আর উৎপন্ন হয় ডাইব্রোমো ইথেন। এবার হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। পলিমারাইজেশনটা কি? পলিমারাইজেশনের আগে আমরা জানবো পলিমার বলতে কি বোঝায়। পলিমার কাকে বলা হয়? পলিমার হচ্ছে কোন একটা বৃহদাকার জৈব অণুকে হচ্ছে পলিমার, যেখানে যে পরমাণু সংখ্যা থাকে অত্যন্ত বেশি, তখন পলিমার বলা হয়। এই পলিমার সৃষ্টি হয় ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোর সমন্বয়। তাহলে যে বিক্রিয়া কি হচ্ছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু যাকে হচ্ছে মনোমার থেকে পলিমার সৃষ্টি হয় তাকে হচ্ছে পলিমারাইজেশন। এখন ইথিলিনের পলিমারাইজেশন কিভাবে ঘটে? ইথিলিনের পলিমারাইজেশনের জন্য ইথিলিনকে আগে উচ্চ চাপে দেড় হাজার থেকে 2000 উচ্চ চাপে কি করা হয়, তরল পরিণত করা হয়। ফলোৎপন্ন তরল ইথিলিন। এরপর এই যে তরল ইথিলিন যেটা উৎপন্ন হলো, এটিকে পারক্সাইড বা অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড এই অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়। ফলোৎপন্ন হয় কি, পলিথিন। অর্থাৎ বিক্রিয়াটা আমরা কি হবো, H2C ডবল বন্ড CH2 n সংখ্যক, এখানে আসছে Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড অনুঘটক, 1500 থেকে 2000 বায়ুমণ্ডলের চাপ প্লাস 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, উৎপন্ন হয় কি CH2 ডট ডট ডট, বা এখানে আমরা CH2 দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে n লিখতে পারি। অর্থাৎ এই মধ্যে দ্বিবন্ধন খুলে আরো CH2 যুক্ত হয়ে যায়, ফলে এটা ছিল একটি মনোমার, এখানে পূর্ণতা পলিমার। এই পলিমারকে বলা হচ্ছে পলিথিন বা পলিইথিলিন। বিজ্ঞান ভাষায় পলিইথিলিন আর সাধারণ ভাষায় পলিথিন। এবার হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন জানো, অ্যাসিটিলিনের সংকেত কি, HCCH, সাধারণ সংকেত C2H2, এর আইউপিএসি নাম হচ্ছে ইথাইন আর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন। এতে ত্রিবন্ধনযুক্ত, এটি একটি ত্রিবন্ধনযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এবারে অ্যাসিটিলিনের সঙ্গে কি বিক্রিয়া হয়, এখানে একইভাবে দ্রুত বিক্রিয়া হয় ঠিক ইথিলিনের মতোই। এক্ষেত্রে কি দেখায়, এক্ষেত্রেও যে অ্যাসিটিলিনকে যদি 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে আর হাইড্রোজেন বিক্রিয়া ঘটালে একটি দ্বিবন্ধন খুলে যাবে,
একটি বন্ধন খুলে তাতে একটি করে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ উৎপন্নটা ইথিন। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে উষ্ণতা লাগে কত 160°C। কেন? ইথিনের ক্ষেত্রে আমরা দেখলাম উষ্ণতা লাগে 250°C, এখানে 160°C, কারণ অ্যাসিটিলিনের অসম্পৃক্ততা হচ্ছে ইথিলিনের তুলনায় বেশি, তাই এক্ষেত্রে বিক্রিয়া হয় বেশি দ্রুত গতিতে। যদি আমরা প্লাটিনাম বা লেড অনুঘটক ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ উষ্ণতাতেই অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়ায় ইথিলিন উৎপন্ন হতে পারে। এবং ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, ঠিক আগের মতোই, যদি লাল বর্ণের ব্রোমিন যুক্ত জল, যেটি কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে উপস্থিত, তার সঙ্গে বিক্রিয়া ঘটে যদি অ্যাসিটিলিন, তাহলে এই ক্ষেত্রে একটি বন্ধন খুলে যাবে আর সেখানে একটি করে ব্রোমিন পরমাণু যুক্ত হবে, উৎপন্ন হবে কি ডাইব্রোমো ইথিলিন। আর লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয়ে যাবে। এই যে ইথিলিন বা অ্যাসিটিলিনের সঙ্গে লাল বর্ণের ব্রোমিন জল বিক্রিয়ায় যে বর্ণহীন হয়ে যাচ্ছে জলটা, এটি হচ্ছে তাদের অসম্পৃক্ততার প্রমাণ। অর্থাৎ ইথিলিন আর অ্যাসিটিলিন যে অসম্পৃক্ত, তা এই দুটি বিক্রিয়ার সাহায্যে দেখা যায়। এটি কিন্তু ইথেন বা মিথেন এইসব যৌগের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে না। অর্থাৎ ইথেন বা মিথেন এরা কিন্তু লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করতে পারবে না, যেটা ইথিলিন বা অ্যাসিটিলিন করতে সক্ষম। এবার আসি পলিমার। পলিমার আগে বললাম যে বৃহদাকার জৈব অণুগুলোকে বলা হচ্ছে পলিমার, আর তার ক্ষুদ্র অণুগুলোকে বলা হচ্ছে তার মনোমার। এই পলিমার হয় সাধারণত দু প্রকারের, একটি হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর এটি হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক মানে যে পলিমারগুলো প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়, যেমন স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। এগুলো কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি নয়। আর যেসব পলিমারগুলো রসায়নাগারে কৃত্রিম উপায়ে সৃষ্টি, তা হচ্ছে কৃত্রিম পলিমার। যেমন হচ্ছে পলিথিন, তারপর হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, তারপর হচ্ছে টেফলন। এগুলো হচ্ছে কি যে কৃত্রিম পলিমার। এবার এই কৃত্রিম পলিমার আমরা ব্যবহার দেখব, যে কৃত্রিম পলিমারগুলো আমাদের কি কাজে লাগে। পলিথিন, আগে বললাম পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমারের নাম হচ্ছে যে ইথিলিন। কি কাজে লাগে এটি? এটি যে প্লাস্টিকের বস্তা, ব্যাগ, এগুলো তৈরি করতে, রসায়নাগারে বিভিন্ন যন্ত্রপাতি, যেসব আচ্ছাদন তার নির্মাণ করতে, যেসব প্লাস্টিকের তার আছে, মানে যেসব তার আছে তারের যে উপরে যে আচ্ছাদন, সেটা তৈরি করতে, টেবিলের ঢাকনা, চাদর, এগুলো তৈরি করতে কিন্তু এই যে পলিথিন কাজে লাগে। বর্তমানে পলিথিনে কিন্তু অত্যন্ত বেশি কিন্তু ব্যবহার আছে। তাও আসছে টেফলন। টেফলন বা যাকে বলা হচ্ছে পলিটেট্রা ফ্লুরোইথিলিন, যার মনোমার নাম হচ্ছে টেট্রা ফ্লুরোইথিলিন। ইথিলিনের সংকেত হয়
সি ডবল সি, মধ্যেখানে আর 4 হাইড্রোজেন। টেট্রাফ্লুওরিথিলিন হয় সি ডবল সি, কিন্তু 4টি হাইড্রোজেন 4টি ফ্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা হচ্ছে টেট্রাফ্লুওরিথিলিন। টেফলন বস্তুর সময় কি হয়, এই যে মধ্যেখানে দ্বিবন্ধন খুলে যায় আর এভাবে অসংখ্য CF2 মূলক যুক্ত হয়ে যায়। এবার হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, যার মনোমানা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটি কি তৈরি হয়, এই ক্ষেত্রে একটি হাইড্রোজেন একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ এর সঙ্গে হচ্ছে H2C ডবল বন্ড CHCl। এটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড, যার সাথে তৈরি হয় কি পলিভিনাইল ক্লোরাইড। এটি কি গায়ে লাগে, এটি গায়ে লাগে যেসব বর্ষাতি, গামবুট, চপ্পল এগুলো তৈরি করতে। এছাড়াও যে হোস পাইপ, যেগুলো পাইপগুলো তৈরি করতে গায়ে লাগে। আর যেটা টেফলনটা মূলত ফ্রাইং প্যান প্রস্তুতি ব্যবহার করা হয়। এছাড়া রসায়ন গাড়েও এর ব্যবহার আছে। এর আসছে জৈব ভঙ্গুর পলিমার আর জৈব অভঙ্গুর পলিমার। জৈব ভঙ্গুর পলিমার বলতে কি বোঝায়, জৈব ভঙ্গুর পলিমার মানে যেসব পলিমারগুলো কি হয়, যে প্রাকৃতিক উপায়ে দেখা যায় ভেঙে যায়, তা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। যেমন যেসব প্রাকৃতিক পলিমারগুলো আছে সেগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এগুলো সব হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। আর যেসব কৃত্রিম পলিমারগুলো আছে, যেগুলো মানুষ দ্বারা তৈরি, সেগুলো সব হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার। যেমন আগে যেগুলো বললাম, পলিথিন, তারপরে পিভিসি, টেফলন হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার। এই যে জৈব অভঙ্গুর পলিমারগুলো সেগুলো কিন্তু যে আমাদের পক্ষে অনেক ক্ষতিকারক। যে সেটা কি ক্ষতি করে, যে সেটা তো প্রথমত যে কি, যেহেতু জৈব অভঙ্গুর তাই সেটা কিন্তু ভেঙে যায় না বলে সেটা এমনিতে কিন্তু বায়ু দূষণ সৃষ্টি করে তা নয়, যদিও তাদের মনোমারগুলো অনেক ক্ষেত্রে বায়ু দূষণ সৃষ্টি করে বা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। যেমন ইথিলিন কিন্তু যদি আমার শরীরে প্রবেশ করে তাহলে আমাদের চেতনা নাশ করতে সক্ষম। কিন্তু এই যে জৈব অভঙ্গুর পলিমারগুলোর মূল সমস্যা হচ্ছে এগুলো যেহেতু ভাঙে না, আর যেহেতু এরা ভাঙে না তাই কি দেখা যায়, এরা মাটির সঙ্গে মিশেও যায় না। এরা কি করে, এরা যে বিভিন্ন যে নর্দমা আছে, নর্দমায় জমা হয়ে সেখানকার যে জল নিকাশি ব্যবস্থাকে নষ্ট করে দেয়। এছাড়া মাটির নিচে যদি দীর্ঘদিন থাকে, মাটির মধ্যে যেসব জীবাণুগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো, সেগুলো কিন্তু ঠিকমতো বংশ বিস্তার করতে পারে না, ফলে মাটির উর্বরতা শক্তিও হ্রাস পেতে থাকে। তাহলে এটা হচ্ছে এই জৈব অভঙ্গুর পলিমারগুলো মূল সমস্যা। এখানে দূর করার উপায় কি, এই দূর করার জন্য যেটা মূল জিনিস ব্যবহার করে সেটা হচ্ছে 4R। 4Rটা কি, 4Rটা হচ্ছে এক নম্বর হচ্ছে রিডিউস, দুই হচ্ছে রিফিউজ, রিসাইকেল আর রিইউজ। রিডিউস মানে কমানো, অর্থাৎ যতটা সম্ভব এই সব যে জৈব অভঙ্গুর পলিমারগুলোর পরিমাণটা কমানো যায়, যাতে এগুলো উৎপাদন কমে। উৎপাদন কমলেই তাহলে কি হবে,
যে এটি কিন্তু কম ক্ষতি করবে। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা, অর্থাৎ এদেরকে আমরা ব্যবহার করব না। এই জৈব অভঙ্গ পলিমারের জায়গায় অন্য যেসব জিনিস আছে, যেমন প্লাস্টিকের জায়গায় যেসব কাগজের ঠোঙা বা প্লাস্টিক বস্তার জায়গায় চটের বস্তা, এগুলো ব্যবহার করা। রিফিউজ, প্রত্যাখ্যান করব। রিসাইকেল অর্থাৎ কি? যেসব জৈব অভঙ্গ পলিমার আছে সেগুলো থেকে অন্যান্য কোনো রিসাইক্লিং পদ্ধতিতে অন্য পদার্থ তৈরি করে তাকে ব্যবহার করা, যাতে সেটি পরিবেশের বর্জ্য পদার্থ রূপে না জমা হতে পারে। আর রিইউজ মানে যে তাকে আবার ব্যবহার করা। যেমন যেমন একটি হয়তো প্লাস্টিক বস্তা আমরা ব্যবহার করলাম, তারপর তাকে ফেলে না দিয়ে তাকে আবার ব্যবহার করা, রিইউজ। তাহলে 4টি পদ্ধতিতে যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা কিন্তু এই যে জৈব অভঙ্গ পলিমারের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারবো। এবার হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ জৈব পদার্থ ব্যবহার ও ধর্ম। হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল এর সংকেত হচ্ছে C2H5OH। কঠোর সংকেত CH3CH2OH। এটি হচ্ছে একটি বর্ণহীন সুগন্ধি গন্ধযুক্ত একটি দ্রব্য। এটি জলে হচ্ছে অত্যন্ত দ্রাব্য। এটি ইথার, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম প্রভৃতি যৌগ প্রস্তুত করতে সক্ষম। পেট্রোলের সঙ্গে এই ইথানল মিশিয়ে গ্যাসোহোল, অর্থাৎ গ্যাসোহোল বলে জ্বালানি কিন্তু প্রস্তুত করা হয়। এছাড়া কি? এছাড়া যে ইথানলটা মিথাইল অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে মিথিলেট অ্যাসিড বা ডিনেচার স্পিরিট, মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট রূপে পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়, যা বার্নিশের কাজে কিন্তু লাগে। এবার দেখি ইথাইল অ্যালকোহলের কয়েকটি রাসায়নিক বিক্রিয়া। ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে। উৎপন্ন করে সোডিয়াম ইপক্সাইড আর হাইড্রোজেন। এটা সোডিয়াম ইপক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড আর হাইড্রোজেন প্রস্তুত করে। এছাড়া ইথাইল অ্যালকোহল একশো 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি এর মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়, তাহলে কি দেখা যায়? গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জলাকর্ষ পদার্থ হয়, যে ইথাইল অ্যালকোহলের মধ্যে জলকে বার করে উৎপন্ন করে ইথিলিন আর জল। এই এইচ আর এই এইচ বেরিয়ে যায়, উৎপন্ন জল, আর এর মধ্যে এখানে দ্বিবন্ধ চলে আসে, তাই উৎপন্ন যে ইথিলিন। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের নিরুদন বিক্রিয়া, যেটি গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরুদিত হয়। এরপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু যে তীব্র গন্ধযুক্ত একটি পদার্থ, যেটি ভিনিগারে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% জলীয় দ্রবণকে বলা হচ্ছে ভিনিগার।
এটি এটি যেটি কী গায়ে লাগে, এটি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটোন প্রভৃতি পদার্থ প্রস্তুতিতে কিন্তু যে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়া যে অ্যাসিটিক অ্যাসিডটাকে ভিনিগার প্রস্তুত করা হচ্ছে, সেটি যে মাংস রান্নায় বা আচার প্রস্তুতিতে কিন্তু ব্যবহার করা হয়। এবারে অ্যাসিটিক অ্যাসিডের কয়েকটি বিক্রিয়া। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, যদি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটি অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, বিক্রিয়া পুনরায় লবণ জল CH3COO সোডিয়াম অ্যাসিটেট আর জল। আবার অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া হয় ইথাইল অ্যালকোহলের, গাঢ় সালফিক অ্যাসিড উপস্থিত যদি উত্তপ্ত করা হয়, মিশ্রণ নিয়ে দিই, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে কি দেখা যায়, যে অ্যাসিটিক অ্যাসিডের যেটি হাইড্রোজেন আর ইথাইল অ্যালকোহল যেটি অ্যাসিডের OH আর ইথাইল অ্যালকোহলের যেটা হাইড্রোজেন বেরিয়ে যায়, উৎপন্ন হয় CH3COO অর্থাৎ ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়, যার গঠন সংকেত হচ্ছে এরূপ। এবার হচ্ছে কয়েকটি পদার্থের ক্ষতিকর প্রভাব। প্রথমে দেখি ইথাইল অ্যালকোহল, আচ্ছা মিথানল। মিথানল কি ক্ষতি প্রভাব? মিথানল হচ্ছে একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। যদি আমরা অল্প অল্প করে মিথাইল অ্যালকোহল পান করি, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমি অন্ধ তৈরি হতে পারি, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ইথাইল অ্যালকোহলের ক্ষতিকর কি? ইথাইল অ্যালকোহল সাধারণরূপে মদ রূপে কিন্তু ব্যবহার করা হয়, পান করা হয়। যদি অল্প পরিমাণ যদি ইথাইল অ্যালকোহল পান করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি যে স্নায়ুগুলোকে উদ্দীপিত করে। কিন্তু যদি নিয়মিত হারে যদি এই ইথাইল অ্যালকোহল বা মদ পান করা হয়, তাহলে সেক্ষেত্রে কি দেখা যায়, সেক্ষেত্রে আমাদের চেতনা শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। আমাদের যে সাধারণ যে বুদ্ধি সেটা কিন্তু হ্রাস পেয়ে যায়। আমাদের হৃৎপিণ্ড সেটি ক্ষতিকর যে ক্ষতি হয়। আমাদের লিভারও কিন্তু যে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আর অধিকাংশই যারা মদ্যপান করে তারা কিন্তু লিভারে কিন্তু অনেক সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু ইথাইল অ্যালকোহল আবার বার্নিশের কাজে কিন্তু ব্যবহার করা হয়। বার্নিশের কাজে যে দ্রাবক রূপে কিন্তু ইথাইল অ্যালকোহল ব্যবহৃত। সমস্যাটা হচ্ছে যদি শুধুমাত্র ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি অনেকে পানি রূপেও ব্যবহার করতে পারে, মদ রূপে। তাই যাতে সেটি যাতে না হয়, এই জন্য ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল বা ন্যাপথা এইসব নানা রকম পদার্থ মিশিয়ে দূষিত করা হয়। আর ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল, ন্যাপথা এইসব দূষিত করে পর যে পদার্থ প্রস্তুত করা হয় তা হচ্ছে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। বা ডিনেচার স্পিরিট, যার মধ্যে 90% থাকে ইথাইল অ্যালকোহল আর বাকি 10% থাকে মিথাইল অ্যালকোহল।
এরপর এটিকে যে বার্নিশের কাজে ব্যবহার করা হয়। তাহলে আজকের জন্য জৈব রসায়নের এই অধ্যায়টি শেষ হলো। পরের ভিডিওতে অন্য কোনো অধ্যায় সম্বন্ধে আলোচনা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।